আসসালামু আলাইকুম। ঝিমলি আসসালামু আপা আলাইকুম ভালো ভাইয়া, আছেন? কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আচ্ছা, আজকে শুরু করলাম তো কয়েকদিন বিরতির পরে, এই জন্য আর কি মেসেজ দিয়ে উঠকে ঢুকে পড়লাম। যদি শোনা যায় কথা, তাহলে আমরা আহ, একটা প্রশ্ন, দুইটা তিনটা প্রশ্ন করব। আপনাদের তো মনে নাই যে কোন পর্যন্ত আমরা পড়ছিলাম? আমরা 4 নম্বর প্রশ্ন পড়ছিলাম সর্বশেষ, মানব সম্পদের প্রথম অধ্যায়ের 4 নম্বর পর্যন্ত, ঠিক আছে? দুইটা ভিডিও, জাস্ট দুইটা ভিডিও আপনারা দেখবেন। আমরা এবার 5 নাম্বারটা পড়ি। দেখেন, 5 নম্বরে বলা হয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য, অর্থাৎ এইচআরএম এবং শুধু পার্সোনাল ম্যানেজমেন্ট, এই দুইটার মধ্যে কি পার্থক্য। 8টা পার্থক্য আছে। 8 মার্কের জন্য আপনারা 8টাই লিখবেন, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই? আমি এটা একটু আপনাদের পড়াই। দেখেন, প্রথমে ভূমিকায় কি লিখবেন? মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী ব্যবস্থাপনা উভয়ই প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনার সাথে সম্পর্কিত হলেও তাদের কার্যক্রম, লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। ঠিক আছে, সিম্পল একটা বাক্য, এটা কিন্তু দিবেন যে দুইটার মধ্যে পার্থক্য থাকলো, দুইটা প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনার সাথে সম্পর্কিত হলেও তাদের কার্যক্রম, লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু পার্থক্য। জাস্ট এই সিম্পল বাক্যটা দিয়ে এরপরে পার্থক্য শুরু করবেন। তো পার্থক্যের ক্ষেত্রে কয়টা? 8টা। দেখেন, আমি প্রথমটা পড়ি। প্রথমে আপনি ধারণা বা সংজ্ঞা কিছু একটা দিবেন। ধারণা অথবা সংজ্ঞা একই জিনিস। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা বা সংজ্ঞাটা কি, এটা একটা আমরা দেখি। এটি কৌশলগতভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কর্মীদের সম্পদ হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব দেয়। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা আমাদের হয়ে গেল কৌশলগতভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে সম্পদ। 3টা শব্দ এখানে মনে রাখবেন। একটা হলো কৌশলগতভাবে, আর একটা হলো লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের সম্পদ হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব দেয়। 3টা কথা, হ্যাঁ, 3টা কিওয়ার্ড এই বাক্যের মধ্যে। এটা মনে রাখলে বাক্যটা আপনি নিজের মতো করে লিখতে পারবেন। আর বিপরীতে আছে কি? এটি মূলত কর্মীদের বেতন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম তানজির ভাই, থ্যাংক ইউ। দেখেন, 2 নম্বরে কি আছে? ধারণার মানে কর্মী ব্যবস্থাপনার সংজ্ঞাটা কি? এটি মূলত কর্মীদের বেতন, শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেয়। তাহলে ওইখানে 3টা কিওয়ার্ড, এইখানে 3টা কিওয়ার্ড মনে রাখবেন। মানব সম্পদ ব্যবস্থাপনা হলো কৌশলগতভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কর্মীদেরকে সম্পদ হিসেবে ব্যবহার করে। আর কর্মী ব্যবস্থাপনায় কি করে? শুধু কর্মীদের শৃঙ্খলা, বেতন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা, এই বিষয়গুলোর উপর জোর দেয়। তাহলে এই পাশে 3টা কিওয়ার্ড, এই পাশে 3টা কিওয়ার্ড। কিওয়ার্ড গুলো মনে রাখলে বানায় লেখা যায়, বাক্যটা নিজের মতো করে সাজানো যায়, ঠিক আছে? আচ্ছা, এবার ধারণা বা সংজ্ঞা শেষ হয়ে গেলে 2 নম্বরে কি আছে? এবার 2 নম্বরে আছে লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থাৎ প্রথমে আপনি দিবেন সংজ্ঞা, 2 নম্বরে দিবেন লক্ষ্য ও উদ্দেশ্য। সংজ্ঞার পরে কি আসবে? লক্ষ্য ও উদ্দেশ্য আসবে। লক্ষ্য ও উদ্দেশ্যের পরে কি আসবে? দৃষ্টিভঙ্গি আসবে। 3টা, ধারণা বা সংজ্ঞা, লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি, লক্ষ্য, উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি, এই 3টা জিনিস 1 2 3 লিখবেন। 2 নম্বরে কি আছে? এক শেষ আমাদের, ঠিক আছে? 2 নম্বরে আছে লক্ষ্য, দৃষ্টিভঙ্গি। অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্যটা কি? এটি কর্মীদের দক্ষতা বাড়ায়, কর্মপ্রেরণা বৃদ্ধি করে এবং প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য অর্জন। এখানেও 3টা কিওয়ার্ড। একটা কি? দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেয়, কর্মপ্রেরণা বাড়ায়, কর্মপ্রেরণা, মোটিভেশন সবসময় দিতে থাকে, এবং প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য তাদের ব্যবহার করে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য কয়টা? 3টা। আচ্ছা, আর এই পাশে কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্য কি? কর্মীদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং শৃঙ্খলা। মানে তুমি সকালে আসো, বিকালে যাও, শৃঙ্খলার সাথে কাজ করো, দৈনন্দিন যে কাজ সেটা আমাকে বুঝাই দাও, আর কোনো দায় দায়িত্ব নাই। এটা হলো পার্সোনাল ম্যানেজমেন্ট বা কর্মী ব্যবস্থাপনায় লক্ষ্য উদ্দেশ্য। বুঝতে পারছেন? এখানে কর্মপ্রেরণার দরকার নাই, বেতন নিতে হলে তোমাকে কাজ করতে হবে, এটাই মূল কথা। ঠিক আছে? তো আমরা দুইটা জিনিস পেলাম, একটা হলো ধারণা ও সংজ্ঞা, লক্ষ্য উদ্দেশ্য। আশা করি আপনাদের মনে থাকবেন। এরপরে দৃষ্টিভঙ্গি দেখেন। মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মীদেরকে, আগেই আমরা বারবার পড়তেছি, কৌশলগত
কৌশলগত মানে কৌশলগত সম্পদ হিসেবে দেখা হয়। জাস্ট একটা বাক্য, মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মীদেরকে কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। আর এই পাশে কৌশল শব্দ আসবে না, এই পাশে আসবে শুধু উৎপাদনশীলতার অংশ। আমার কথা কি বুঝতে পারছেন? দেখেন, না পড়লে আপনি মানব সম্পদ এবং মৌলিক কর্মী ব্যবস্থাপনা এই দুটো জিনিস আপনি বুঝতেছেন, ঠিক আছে? আপনি হয়তো 2 পৃষ্ঠা লিখতে পারবেন, কিন্তু এখানে কি আছে, বইতে কি আছে, বা পরীক্ষার জন্য কতটুকু লিখবেন, সেই জিনিসটা কিন্তু আপনার পড়া দরকার। না পড়লে আপনার কখনোই ভালো হবে না। হ্যাঁ, অনেকের মতো বানাই লিখবেন, খাতা পড়ে লিখে দিয়ে আসবেন, হয়তো পাশ করে যাবেন। হ্যাঁ, হয়তো আপনি 2.5 এর উপরে পাবেন, 3ও পেয়ে গেলেন বানাই লিখে। এদিক সেদিক করে পেয়ে গেলেন, কিন্তু সেটার মধ্যে আসলে কিছু নাই। একটু পড়বেন, শিখবেন, এটার মধ্যে শান্তি আছে। আপনার বাচ্চাও দেখবে যে আমার বাবা পড়ে, আমার মা পড়ে, বুঝতে পারছেন? এই জন্য একটু পড়বেন। তাহলে 1, 2, 3 ক্লিয়ার। 3 নাম্বারটা খুব সহজ। এই পাশে লিখবেন আপনি কৌশলগত সম্পদ হিসেবে দেখেন, ওই পাশে লিখবেন উৎপাদনশীলতার অংশ, মানে কাঁচামাল যেমন একটা ইউনিট, হ্যাঁ, বা উপাদান, ঠিক তেমনি ভাবে কর্মীরাও প্রতিষ্ঠানের একটা উপাদান। এই উপাদান কখন দেখা হয়? কর্মী ব্যবস্থাপনায়। আর যেখানে HRM আছে সেখানে কৌশলগত সম্পদ হিসেবে দেখে তাদের। তাহলে আপনি ধারণা ও সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি 3টা জিনিস পেলেন। আমরা এবার এই দেখেন, এই পার্থক্যটা যদি আসে, আপনি 1, 2, 3 এই 3টাই দিবেন। 3 পর্যন্ত দেবার পরে আপনার আর চিন্তা নাই। এরপরে যা দিবেন এই দুইটা, এগুলো আমি আবার নতুন করে পরে দেখেন, নিয়োগ ও প্রশিক্ষণ, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মীদেরকে কিভাবে নিয়োগ দেয়, কিভাবে প্রশিক্ষণ দেয়, এটা বা এই বিষয়গুলোর উপর কিভাবে জোর দেয়, আর বিপরীতে কি করে, এটা দেখি। দেখেন, দক্ষ জনবল নিয়োগ, প্রশিক্ষণ এবং উন্নয়নে জোর দেয়। 1 নাম্বার কথা হলো, দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়, অদক্ষদের নিয়োগ দেওয়া হয় না। হ্যাঁ, বা যাদেরকে দক্ষ বানানো যাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয় মানব সম্পদে। সবসময় দক্ষ না, যাদেরকে দক্ষ বানানো যাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের উন্নয়নের উপর জোর দেওয়া হয়। এই 3টা কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনায় সবসময় থাকে। আর বিপরীতে কর্মী ব্যবস্থাপনায় কেবল কর্মীদের নিয়োগ দেবে। প্রশিক্ষণের সাধারণ দিক বলতে এখানে আপনি লিখবেন যে কাজ করার জন্য বা একটা প্রতিষ্ঠানে তাদের ভূমিকা রাখার জন্য যে সাধারণ যে কাজগুলো, সেটা বা কিভাবে তুমি উৎপাদন চালাবা, সেই মেশিনারিজ, সেই বিষয়গুলো শেখানো হয়। আর এই পাশে কি, এই পাশে কিন্তু অনেক কিছু প্রশিক্ষণ দেওয়া হবে, বুঝতে পারছেন? তাহলে এখানে আপনি কি লিখবেন? 3টা জিনিস, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়নে জোর। আর এই পাশে লিখবেন কর্মী নিয়োগ, প্রশিক্ষণের সাধারণ দিকগুলো পরিচালনা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1, 2, 3, 4 শেষ। 5 নম্বরে কি আছে? কর্মীদের ভূমিকা। এখন আপনার ভূমিকা, আপনার আমার ভূমিকা কি? প্রতিষ্ঠানে আমরা যারা কাজ করি তাদের ভূমিকা কি? কর্মীদের প্রতিষ্ঠানের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। এখানে কর্মীদের ভূমিকাটা কি? উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার তারা। প্রতিষ্ঠান অংশীদার মনে করবে, কর্মীরাও মনে করবে যে আমরা প্রতিষ্ঠানের অংশীদার। তাহলে কর্মীদের ভূমিকাটা কি আমরা বুঝতে পারছি? প্রতিষ্ঠানের উন্নয়নের অংশীদার। কিসের অংশীদার? উন্নয়নের অংশীদার, গুরুত্বপূর্ণ অংশীদার, এটুকু মনে রেখেন। আর বিপরীতে কি? কর্মীদের শুধু একটি উৎপাদনশীল ইউনিট, মানে প্রতিষ্ঠান যেমন একটা মেশিনারিজ বা একটা প্লান্ট যেমন উৎপাদনশীলতার ইউনিট, ঠিক আছে, বা ওয়্যার হাউস, সাপ্লাই চেইনটা যেমন একটা ইউনিট, ঠিক তেমনি ভাবে প্রতিষ্ঠানের কর্মীদেরও একটা ইউনিট হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, 5 নাম্বার শেষ। এবার 6 নাম্বারে হলো কর্মপ্রেরণা ও সন্তুষ্টি। দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মপ্রেরণা বা মোটিভেশন, বা এটাকে আরো বাংলায় কি বলে, অনেক পরিভাষা আছে, তো এই সমস্ত পরিভাষা ব্যবহার করবেন এখানে। এখানে কর্মপ্রেরণা এবং সন্তুষ্টির ক্ষেত্রে আপনি লিখবেন কর্মীদের সাধারণ সন্তুষ্টি, কর্ম পরিবেশের উন্নয়ন এবং প্রণোদনা। হ্যাঁ, এটা প্রণোদনার কথা বলতে চাচ্ছিলাম। এইসব ব্যবস্থার উপর বা এইসব ব্যবস্থার উন্নয়নে মনোযোগ দেয়। কর্মীদের সন্তুষ্টি, কর্ম পরিবেশ, প্রণোদনা, বুঝতে পারছেন? মানে বেতন ভাতা দিয়ে হোক, প্রশিক্ষণ দিয়ে হোক, তাদেরকে বাহাবা দিয়ে হোক, সার্টিফিকেট দিয়ে হোক, তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে হোক, বা ফ্যামিলি ডে করে হোক। তো এই যে বিষয়গুলো সব কিছু কর্মপ্রেরণা এবং সন্তুষ্টির মধ্যে চলে আসে। ক্লিয়ার? এখানে আপনি এগুলো লিখবেন যে কর্মীদের সন্তুষ্টি, কর্মপরিবেশ উন্নয়ন এবং প্রণোদনা ব্যবস্থা উন্নয়নের প্রতি মনোযোগ দেয়। এইটা 6 নাম্বার। আর কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে লিখবেন মূলত বেতন এবং অন্যান্য মৌলিক সুবিধার উপর নির্ভরশীল। মানে আপনি জাস্ট বেতন দিলেন, ছুটি দিলেন, সাধারণ 1-2টা বোনাস দিলেন, এই বিষয়গুলো হয়ে গেলেই আপনার কর্মপ্রেরণা এবং সন্তুষ্টি বা মোটিভেশন যাই বলেন না কেন, সবকিছু দেওয়া হয়ে গেল। আর মানব সম্পদে কিন্তু তা না। এখানে কর্মপরিবেশ উন্নয়ন করা, সুন্দর ডেস্ক, সুন্দর আলো বাতাস,
হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু মানব সম্পদে কর্মপ্রেরণা বা সন্তুষ্টি হিসেবে দেখা হয়। আর এখানে কি দেখা হয়, এখানে কিন্তু এটা নাই, শুধু বেতন পেলে হবে, মৌলিক সুযোগ সুবিধা কিছু আছে, ছুটি বোনাস এগুলো পেলেই হবে। বুঝতে পারছেন তফাৎটা? আচ্ছা, এবার কৌশলগত পরিকল্পনা। যেহেতু আমাকে 8 মার্কে আসলে 8টা পয়েন্টস তো বানাতে হবে, তা 8টা পয়েন্টস বানাতে গেলে 8 মার্কের ক্ষেত্রে আপনি 8টা না দিয়ে আসলে পারবেন না, উচিত সেখানে হয়তো 7টা। অনেক সময় আমিও 8টার কথা বলে আমি সময়ের অভাব বা সব প্রশ্ন ভালো করে লেখার স্বার্থে অনেক সময় 7টা দিয়ে আসি, পার্থক্য। ঠিক আছে, অনেক সময় 6টাও হয়েছে, কিন্তু 8 মার্কের জন্য 8টার কথা বলি, তারপর 6টা দিছি কেন? কারণ সব প্রশ্ন লেখার জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি যদি একটা প্রশ্ন মানে ভালো করে লিখতে গেলেন, আবার অনেকের হাত চলে না, অনেকে কর্মজীবী ভাই বোন সিনিয়র হাত চলে না, তারা 3 ঘন্টায় বসে 2টা লেখে, 3টা লেখে, অনেক কষ্টে 3টা লেখে। এরকম যদি হয়, আমি বলবো যে এরকম 3টা না লিখে আপনি একটু একটু শর্ট করেন, একটু হাতটা চালু করে মোটামুটি সব দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার 3 এসে গেল, জিপিএ 3। হ্যাঁ, তাহলে কি হবে, 3 পয়েন্টস পাওয়া মানে কি, এটা একটা ভালো, আপনি দেখাইতে পারেন, বলতে পারবেন। ঠিক আছে, এই চেষ্টাটা করবেন আর কি, বাদ রাখার চেয়ে মোটামুটি লেখা ভালো। আচ্ছা, তাহলে এখানে পড়লাম কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে কি লিখবেন? প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য মানব সম্পদের উন্নয়নের পরিকল্পনা করে। মানব সম্পদের উন্নয়ন, প্রতিষ্ঠান আজকে বেচা বিক্রি করবে তা না, একটা প্রতিষ্ঠান অনেকদিন টিকে থাকবে, অনেকদিন ধরে লাভ ধরে রাখবে, তার ঠিক আছে, তার মুনাফা না, মূল্য বৃদ্ধি করবে সে প্রতিষ্ঠান। বুঝতে পারছেন, মুনাফা বৃদ্ধি করতে হলে স্বল্পকালীন সময়ে কোনোভাবে যে কোনোভাবে সে উৎপাদনটা বাড়ানোর চেষ্টা করবে, বিক্রয় বাড়ানোর চেষ্টা করবে, কিন্তু যদি মূল্য বৃদ্ধি করতে চায় তাহলে তাকে মানব সম্পদ উন্নয়নের উপর জোর দিতে হবে। ঠিক আছে, বা কর্মী ব্যবস্থাপনা রাখলে হবে না, প্রতিষ্ঠানে মানব সম্পদ ব্যবস্থাপনা আনতে হবে যদি সে দীর্ঘমেয়াদী উন্নয়ন চায়। তা কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে আপনি কি লিখবেন? প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনা করে। কে করে? মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে করা হয়। আর বিপরীতে কি লিখবেন? কেবল কর্মচারীদের দৈনন্দিন পরিচালনার উপর জোর দেয়, প্রতিদিন আসলেন গেলেন এইটার উপর জোর দেয়, হাজিরার উপর জোর দেয়। বুঝতে পারছেন, দৈনন্দিন পরিচালনা কি করলেন, পারফরমেন্সটা প্রতিদিনেরটা কি, এইটা। আচ্ছা, আইন এবং নৈতিক দিক, অবশ্যই মানব সম্পদ ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা, এই দুইটার ক্ষেত্রে আইন এবং নৈতিকতা, এই বিষয়গুলো তো আমরা এড়াতে পারবো না, কাজে এটা একটা পয়েন্ট। আইনের ক্ষেত্রে শ্রম আইন দেখবেন, শুধু কি শ্রম, আমরা শুধু শ্রম আইন দেখি কিসে, কর্মী ব্যবস্থাপনায়। আর কর্মীদের অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার আছে না, নর্মাল যে অধিকার, সেই অধিকারগুলো, ছুটি, এটা একটা অধিকার, কর্মী ব্যবস্থাপনায় ছিল। মানব সম্পদ ব্যবস্থাপনা আছে, কমন জিনিস, কিন্তু কোনটা নাই কর্মী ব্যবস্থাপনায়? নৈতিকতার দিকটা নাই, কর্মসংস্কৃতির দিকটা নাই, বহুমুখী ব্যবস্থাপনা, অর্থাৎ নানান কিছু। হ্যাঁ, ওই বাচ্চাদেরকেও আপনার প্রতিষ্ঠানে মাঝে মধ্যে নিয়ে আসবে, এনে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে, ফ্যামিলি ডে থাকবে, এই বিষয়গুলো কিসের জন্য করা হয়? এগুলো কিন্তু কর্মী ব্যবস্থাপনায় ছিল না, নাই। মানব সম্পদ ব্যবস্থাপনায় বহুমুখী ব্যবস্থাপনা, বহুমুখী নানান বৈচিত্র্যের কারণ হলো এখানে আইন এবং নৈতিকতা দুইটা একসাথে দেখা হয়। ঠিক আছে, বিনোদনের বিষয়টা নৈতিকতার মধ্যে আসে, আইন দিয়ে বিনোদন হয় না, নৈতিকতার মধ্যে আসে। তো সবকিছু মিলিয়ে আপনি এখানে লিখবেন বেশ কিছু টার্ম, সেগুলো হলো শ্রম আইন, নৈতিকতা, কর্মসংস্কৃতি, বহুমুখিতা। এই 4টা জিনিস লিখে লিখবেন যে এইসব ব্যবস্থাপনার উপর মানব সম্পদ ব্যবস্থাপনা জোর দেয়। ঠিক আছে, আর কর্মী ব্যবস্থাপনা জোর দেয় কিসের উপরে? প্রধানত শ্রম আইন এবং কর্মীদের অধিকার সংরক্ষণে কাজ করে, শ্রম আইন এবং কর্মীদের অধিকার, জাস্ট এতটুকু। ঠিক আছে, তাহলে আমি আজকে পরিকল্পনা করছিলাম, আপনাদেরকে বলছিলাম যে আমরা অনেক পড়বো, ঠিক না? আমি এটা পড়ার পর আপনাদের এটাও দেখাই দিই। এইটা খুব সহজ, মানব সম্পদ ব্যবস্থাপনা কি একটি প্রক্রিয়া, প্রশ্ন করছে, এই দুটা দেখে আমরা শেষ করবো। ঠিক আছে, তো নতুন একটা রুটিন দিচ্ছি, আপনারা দেখছেন, আমি জানেন যে আমি একটু অসুস্থ, এই জন্য আমরা একটা মাস, এই মাস এই নতুন রুটিন অনুযায়ী আমরা একদিন পড়বো, কিন্তু 30 মিনিটের বেশি পড়বো। ঠিক আছে, তো আজকে এই দুটা প্রশ্ন পড়ে শেষ করবো, আস্তে 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 আমরা টাইমটা বাড়ানোর চেষ্টা করবো। আপনার সাথে থাকবেন, প্লে লিস্টে ভিডিওগুলো আছে, সাবজেক্ট ওয়াইজ দেখবেন। ঠিক আছে, দেখে আমাদের সাথে তাল মেলানোর চেষ্টা করবেন। আর হচ্ছে একটু টুকটাক করে প্রতিদিন পড়বেন, একবারে চাপ বাড়াবেন না। ঠিক আছে, কারণ আমাদের একবারে চাপ কোনোভাবে নেওয়া যাবে না। পরীক্ষার আগের দিন আপনার অফিস থাকবে, আপনি রাত্রে এসে, অনেক ভাই আমাকে ফোন দেয় পরীক্ষার আগের দিন রাত্রে আসে, ভাই কি পড়বো, একটু কিছু দেখাই দেন, পাস তো করতে হবে। তার যে কি কষ্ট হয় ওই রাতে। ঠিক আছে, সারাদিন চাকরি করে এসে পরীক্ষার রাত ভর পরে পরের দিন পরীক্ষা দেয়, মানে এরকম করা যাবে না। টুকটাক করে প্রতিদিন কিছু পড়েন, পরীক্ষার আগের দিন সপ্তাহ জুড়ে, মানে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি রাত্রে এসে ওইগুলো একটু একটা টুকটাক করে, যেহেতু আগে পড়া, আপনি রিভাইজ করেন, করে পরের দিন পরীক্ষা হলে চলে যান। বেশি চাপের দরকার নাই, একদিন পড়বেন না। ঠিক আছে, এটা অত্যাচার, শরীরের উপরে, মনের উপরে, সংসারের উপরে। ঠিক আছে, অত্যাচার কখনো করবেন হ্যালো। না। তো আমি এটা শেষ করলাম। ঠিক আছে, জি জি ভাই।
ভাইয়া অত্যাচার শুধু সাথী ভাই এটা না, বলেন। অত্যাচার তো ভাই শুধু এটা না, কারেন্ট থাকে না, এটাও তো একটা অত্যাচার আমাদের উপর। এটা আমাদের এটা আমাদের জীবনের আমাদের জাতীয় দুর্ভাগ্য। এটা আমাদের এই যে কারেন্ট, এটা আজকে মানে স্বাধীনতার এত বছর পরে এরকম ভাবে কারেন্ট যাবে বাংলাদেশে, এটা আসলে আমরা কেউই মেনে নিতে পারি না। কারণ দেখেন, বাচ্চাদের পরীক্ষা, আমাদের নিজেদের সারাদিন পর অফিস থেকে এসে বা এই যে কারেন্ট থাকে না, কিছু সময় পর পর যায়। শুধু ঢাকা আর টঙ্গী, ঢাকা সিটি আর গাজীপুরের টঙ্গী এই এলাকা বাদে এই এলাকায় কারেন্ট যায় না। সত্য কথা, এই যে এখন আজকে ট্রান্সফরমার বাস্ট হয়েছে, একদম আমার এরিয়া দিয়ে কারেন্ট চলে গেছে টঙ্গীতে। ঠিক আছে, টঙ্গী একবার মেইন টঙ্গীতে, কিন্তু আশপাশ দিয়ে কিন্তু কারেন্ট থাকে না। 15 মিনিট থাকে, 45 মিনিট থাকে না, 24 ঘন্টা এরকম হয়। কি দুর্ভোগ, মানে অবর্ণনীয়। আমি আমার ভাওয়াল মির্জাপুরে মানে কথাই নাই, বাংলা বাজার, রাজেন্দ্রপুর, 24 ঘন্টা ক্যান্টনমেন্ট এরিয়ায় কারেন্ট যায় না, আর আশপাশে সব জায়গাতে কারেন্ট যায়। ঠিক আছে, তো এই শহরে থেকে কি লাভ ভাই, বাংলাদেশে বাস করে কি লাভ? যাই হোক, জানি না কবে আমরা ভালো অবস্থানে যাব। তো আমি এটা শেষ করি, দেখেন উপসংহার। যদিও উভয় ব্যবস্থাপনাই প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ, মানব সম্পদ ব্যবস্থাপনা আধুনিক, দেখেন এই উপসংহারটা আপনাদের একটু বুঝাই। একটা উপসংহার যদিও আপনি এত মানে যদি চান একটু ছোট করবেন করতে পারেন। ভূমিকায় যে পার্থক্যগুলো আমরা ছকাকারে লিখবো, সেই পার্থক্য কিন্তু উপসংহার দিতে হয়, একটা লাইন দিলেও দিতে হয়। আর পার্থক্যটা সবসময় ছকে লেখার চেষ্টা করবেন। বইতে বোধহয় ছকে আছে কিনা আমি জানি, মনে নাই এই মুহূর্তে। অনেক পার্থক্য ছকে নাই, সমস্ত মানে থার্ড সেমিস্টার পর্যন্ত সমস্ত পার্থক্য ছকে আনছি। ছকে পার্থক্য লিখলে খুব সহজে লেখা যায়। এখানে উপসংহার কি দিবেন? যদিও উভয় ব্যবস্থাপনাই প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ, মানব সম্পদ ব্যবস্থাপনা আধুনিক কৌশলগত কর্মী উন্নয়নমুখী একটি ধারণা। এখানে আপনি যদি ছোট করতে চান, এখান থেকে করা টার্ম বাদ দিবেন, বা পুরোটুকি থাকবে, কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা আধুনিক, এখানে ছোট করতে হলে দুটো বাদ দিলেন, একটি ধারণা। যেখানে কর্মী ব্যবস্থাপনা তুলনামূলকভাবে সীমিত, সীমিত শেষ, এ বন্ধু যদি বাদ দেন সীমিত, ওকে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। দেখেন এখানে উপসংহারটা এত বড় হলো কেন, আমি বড় করতে বাধ্য হয়েছি। এখানে 3টা বাক্য আছে, 2টা বাক্য আছে, 2টা বাক্যকে আপনি মাঝ থেকে এখানে যে কমা দেওয়া যে শব্দগুলো আছে, এখান থেকে কমাই দিয়ে ছোট করে ফেলবেন। ঠিক আছে, তাহলে উপসংহারটা হয়ে গেল। আশা করি এই প্রশ্নটা আপনারা কেউ ভুলবেন না এবং একবার দুবার রিভাইজ করলে পারবেন। এবার আমি একটা প্রশ্ন পড়াই আপনাদের। মানব সম্পদ ব্যবস্থাপনা কি একটি প্রক্রিয়া, মানে একটা সিস্টেম? সিস্টেম মানে কি, একটার পর একটা আসে। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠি, অফিসে যাই, বাসায় আসি, তারপরে আবার বিকালে একটু রেস্ট নেই, সন্ধ্যার সময় আবার বাচ্চাদের নিয়ে বসি, ঘুম পড়ি, আবার সকালে অফিসে যাই। আমাদের পুরো 24 ঘন্টা বা সপ্তাহ, ওটা কিন্তু একটা চক্র, একটা প্রক্রিয়া। প্রক্রিয়া মানে হলো যেটা ঘুরে ফিরে একই জিনিস বারবার আসে, এটা হলো প্রক্রিয়া। তো প্রক্রিয়া যখন বলবে, এই যত অনেক প্রশ্ন আছে প্রক্রিয়া বলে যে এটাকে একটা প্রক্রিয়া, তখন প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি একটা চিত্র দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এটা চিত্র দিব না, গাণিতিক যে বিষয়গুলো সেখানে দিব। আর প্রক্রিয়ার ক্ষেত্রে পয়েন্টস গুলো সিরিয়াল মেনটেন দিব। 3টা কোশ্চেন, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে টেবিলে। তো এইখানে আমরা যে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা করব কি, এই পয়েন্টস গুলো কিন্তু একটা সিকোয়েন্স তৈরি করে দিব, কোনোভাবে সিকোয়েন্স ভাঙা যাবে না। ঠিক আছে, তো এই প্রশ্নের ক্ষেত্রে সিকোয়েন্সটা সহজ হবে। দেখেন, যেহেতু মানব সম্পদ ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া বলছে, তো প্রথমেই আমরা মানব আচ্ছা, আমি বোধহয় ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। মানে একবারে মেইন টঙ্গীতে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক, তারপরেও যদি এরকম হয়, তাহলে আসলে ওই যে একটু আগে যেটা বললাম যে আমাদের দুর্ভাগ্য। বোধহয় শুনতে পাচ্ছেন না কেউ আমাকে? তাহলে যদি শুনতে পান, তাহলে আমি 6 নম্বর প্রশ্নটা আপনাদের একটু মুখস্থ করে দিই এখনই। শুনতে জি যেটা ভাই, পাচ্ছি। ঘুরে ফিরে আসে মানব সম্পদ শুনতে ব্যবস্থাপনা। পাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, যদি শুনতে পান, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি 6 নম্বরটা পড়াই, দেখেন স্ক্রিন শেয়ার দিচ্ছি, দিয়ে পড়াই। দেখেন হ্যালো ভাইয়া, ডিসকানেক্ট হয়ে গেছে। ভাইয়া এই এখানে পয়েন্টটা যদি জি মনে করেন সিস্টেম। লেখার সময় ধরেন ধরেন পয়েন্টটা এখানে যদি 8টা থাকে, 8টা লেখার পরও যদি
ধরেন সিরিয়াল মেনটেন না হয়, আগে পিছে যদি হয় কোন সমস্যা হবে? হ্যাঁ, 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 আমি সেটাই বলতেছিলাম, আমার কথা বোধহয় শুনেন নাই। যে যখন একটা প্রক্রিয়া বলবে একটা এটাকে একটা প্রক্রিয়া বা একটা মানে প্রক্রিয়ার শব্দটা যখনই থাকবে তখনই সেটার সিরিয়াল গুলো ধাপ, এই দেখেন ধাপ, ধাপ মানে কি? প্রক্রিয়ার ধাপ, ধাপ মানে কি? ধাপ মানে কিন্তু আমরা কিন্তু যদি বলে পরীক্ষায় যে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব লিখো, তখন কিন্তু বলে দেয় না যে গুরুত্বের ধাপ। গুরুত্বের ক্ষেত্রে আপনি এলোমেলো ভাবে লিখবেন, ঠিক আছে? তবে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি আপনি ট্রিপল স্টার প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়েন, তাহলে আমি মনে করি যে নিজের মতো করে একটা সিকোয়েন্স তৈরি করে নেওয়া ভালো। তাহলে কি হয়, পয়েন্টস গুলো আপনার লেখা যায়, 7-8টা পয়েন্টস টপ লিখে ফেলতে পারবেন, ঠিক আছে? তো সিকোয়েন্স তৈরি করেন আর না করেন, প্রক্রিয়া বা ধাপ বললে সেখানে অবশ্যই এই সিকোয়েন্স করতে হবে। এখানে এলোমেলো ভাবে দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ বলছে একটা প্রক্রিয়া যদি হয় তাহলে সকাল ঘুম থেকে ওঠা, ওই যেটা একটু আগে বললাম, রাতে আবার ঘুমাতে যাওয়া, এই যে একটা চক্রের মধ্যে আমরা আছি, এই চক্রের মতন করে আসবে। তো মানব সম্পদ ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া কিনা, আমি ভূমিকাটা পড়ি, দেখেন আপনারা মনোযোগ দিন, আর কথা না শোনা গেলে একটু জানাই দিন আমাকে। হ্যাঁ, মানব সম্পদ ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া। এখানে হ্যাঁ দিয়েই শুরু হবে কিন্তু এই প্রশ্নে। আর এই সব প্রশ্নের ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিকা শব্দটা লিখবেন না, ঠিক আছে? আর এখানে উপসংহার লেখা আছে, যদিও উপসংহার লিখতে পারবেন কিন্তু ভূমিকা লিখবেন না। কেন? কারণ আমরা ভূমিকাকে এবং উপসংহারকে মানে গুরুত্বপূর্ণ কিছু মনে করি না, ঠিক আছে? আমরা কোনোভাবে মনে করি উপসংহার ভূমিকা পড়া লাগবে না, যা মনে হচ্ছে একটা লিখে দিলে বোধ হয়ে যায়। কিন্তু কিন্তু বিষয়টা কিন্তু তা না। ভূমিকা মানে হলো কি প্রশ্ন শুরু করলেন তার মূল বক্তব্য। তো এইসব প্রশ্নের ক্ষেত্রে ভূমিকা কেন লিখতে মানা করি? কারণ এখানে একটা হ্যাঁ আছে, আপনাকে প্রশ্ন করছে, শুধু উত্তর দিতে বলে নাই, প্রাথমিকভাবে আপনার মতামত জানতে চাইছে। আবার বলেন অনেক প্রশ্ন যে এইটা কি, এটার সাথে কি আপনি একমত? তখন কিন্তু আপনাকে আগেই বলে নিতে হয় যে না আমি একমত, অথবা আমি আংশিক একমত। বুঝতে পারছেন? তো এইসব প্রশ্নের ক্ষেত্রে ভূমিকাটা বা প্রাথমিক যে পর্বটা লেখাটা, ওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এখানে আছে হ্যাঁ, মানব সম্পদ ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া, কারণ এটি ধারাবাহিক ও সুসংগঠিত কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের মানব সম্পদকে কার্যকরভাবে পরিচালনা করে। এই প্রথম বাক্যটা আপনাকে দিতেই হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য, কর্মীদের দক্ষতা উন্নয়নের মধ্যে সমন্বয় সাধন করা। জাস্ট 2টা বাক্য। কি কি আমি আবার পড়ি, দেখেন। হ্যাঁ, মানব সম্পদ ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া, কারণ কারণ কি? এটি ধারাবাহিক এবং সুসংগঠিত কার্যক্রমের একটার পর একটা, এলোমেলো না, মাধ্যমে প্রতিষ্ঠানের মানব সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে, পরিচালনা করে। এই প্রক্রিয়ার মাধ্যমে 2টা জিনিস হয়, একটা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য, আর একটা হলো কর্মীদের দক্ষতা। শোনা যাচ্ছে না।